Welcome to the presentation of absorption of nutrition by leaves and aerial parts of plants. As we earlier discussed, the uptake of nutrients are mainly performed by the roots. However, under certain circumstances or special circumstances, plants need to absorb nutrients through leaf or other aerial parts like stem, branch, flower, fruit, etc. So if we consider the leaf especially, then we can see the structure of leaf through the internal structure, that is internal structure. This is the cross section of the leaf of wheat. Here we can see there is two epidermis. As the leaf is isobilateral, so we cannot distinguish the upper and lower epidermis. They are more or less same epidermis. আমরা যদি দেখি যে এখানে আপার এবং লোয়ার এপিডার্মিসকে আলাদা করা যায় না। এটা এপিডার্মিস টিস্যু, এগুলি মেসোফিল টিস্যু, আর এগুলি হলো ভাস্কুলার বান্ডেল। তাহলে এইখানে যদি আমরা ফার্টিলাইজার স্প্রে করি, তাহলে এই ফার্টিলাইজারটা লিফের ভিতরে চলে যাবে, কিভাবে চলে যাবে এবং সেগুলি আমরা আজকে আলোচনা করব। এই ছবিটা যদি দেখি, এটা জাস্ট ওই ইন্টারনাল স্ট্রাকচার একটু হায়ার ম্যাগনিফিকেশন। আমরা যদি দেখি তাহলে এই যে আয়নগুলো এগুলো ডিপোজিটেড অন দ্য সারফেস অফ the leaf when spray has been completed. স্প্রে যখন করা হয় তখন আমরা সারফেসে এইভাবে আয়নগুলো আমরা হয়তো দেখতে পাবো। এই আয়নগুলো তখন কি হবে? আয়নগুলো তখন মুভ করবে থ্রু একটু ডেসমাটা দিয়ে, এইখানে একটু ডেসমাটা দিয়ে ভিতরে প্রবেশ করবে। এখন আমরা দেখি একটু ডেসমাটা কি। একটু ডেসমাটা হলো প্লাজমা ডেসমাটার মতোই থ্রেড লাইক কানেকশন between cell to the external environment. আমরা আগে আলোচনা করছি যে প্লাজমোডেসমাটা হলো একটা সেলে থেকে আরেকটা সেলে থ্রেড লাইক মাইনিউট কানেকশন, সেটা হলো প্লাজমোডেসমাটার তিনটি কম্পোনেন্ট থাকে। একটা হলো প্লাজমোডেসমাটাল প্লাজমা মেমব্রেন, ডিসমিউটেবল এবং সাইটোপ্লাজমিক স্লিপ, এটা থাকে। তো এইখানে একটু ডেসমাটার ক্ষেত্রে হলো একই জিনিস, এখানে সেলের থেকে বাইরের একটা কানেকশন থাকে। তাহলে এইখানে নিউট্রিয়েন্টগুলো একটু ডেসমাটার দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। এইখানে যদি কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে ডিফিউশনের মাধ্যমে এখানে ভিতরে যাবে। আর একটা পাথওয়ে আছে, সেটা হলো আমরা জানি স্টোমাটা দিয়ে ভিতরে যাবে। যদি এখানে কনসেন্ট্রেশন বেশি থাকে, স্টোমাটা যদি ওপেন থাকে তাহলে ভিতরে ঢুকতে পারবে। তাহলে আমরা এটা দেখলাম যে দুইটা প্রসেসে এখানে নিউট্রিয়েন্ট ভিতরে ঢোকার পসিবিলিটি আছে। আর একটা জিনিস আছে, সেটা হলো লেন্টিসেল দিয়ে ভিতরে ঢোকে। যে আমরা লেন্টিসেল আমরা দেখি যে স্টেমে থাকে পেরিডার্মিসের মধ্যে ক্ষেত্রে পেরিডার্ম, যেটা ওখানে লুজলি কানেকশন থাকে, লেস লাইফ শেপ থাকে, সেখানে তার ঢুকতে পারে। তাহলে স্টেমে লেন্টিসেলের মাধ্যমে ঢুকবে। আর লিফে এখানে দুটো অর্গানভেজির ভিতর দিয়ে ঢুকবে, একটা হলো স্টোমাটার ভিতরে ঢুকবে, একটা হলো একটোডেসমাটার ভিতর দিয়ে ঢুকবে। এখানে মেইনলি এন্ট্রিটা হবে প্যাসিভ মুভমেন্ট, বিকজ এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে, বাইরে কনসেন্ট্রেশন বেশি থাকবে, ভিতরে কম থাকবে। সেই ক্ষেত্রে এখানে ডিফিউশন অথবা ম্যাস ফ্লোর মাধ্যমে যাবে। এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা খুব বেশি একটা হবে না। এখন আমরা দেখব যে অ্যাডভান্টেজেস অফ ফোলিয়ার অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস। ফোলিয়ার অ্যাবজর্পশন কেন আমরা করব এবং এটার কি সুবিধা। প্রথমে দেখি ফোলিয়ার স্প্রে ইজ ইফেক্টিভ ইন প্রবলেম সয়েল। যে সমস্ত সয়েলগুলো প্রবলেম থাকে,
যেমন হাইলি স্যালাইন সয়েল, হাইলি কন্টামিনেটেড সয়েল অ্যান্ড হাইলি পলিউটেড সয়েল। এই সমস্ত ইয়েতে যদি আমরা নিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করি, সেখানে হেভি মেটাল বা অন্য কোনো এলিমেন্ট যদি বেশি থাকে, টক্সিসিটি বেশি থাকে, তাহলে আমাদের এসেনশিয়াল এলিমেন্টগুলো তাদের সাথে ইন্টারাকশন করে এসেনশিয়াল এলিমেন্টগুলো আনঅ্যাভেলেবল হয়ে যেতে পারে। অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি হাইলি অ্যাসিডিক সয়েল থাকে অথবা অ্যালকালাইন সয়েল থাকে, তাহলেও এই ফোলিয়ার স্প্রে দিয়ে দিতে হয়। কারণ হলো সেখানে নর্মাল রুট অ্যাবজর্পশনটা হ্যাম্পার হয়ে থাকে, এখানে নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব হয়ে থাকে, সেখানে হয়তোবা আপটেকটা কম হয়ে যায়। তারপরে আসে ফোলিয়ার স্প্রে আন্ডার ওয়াটার ডেফিসিয়েন্ট কন্ডিশন। যদি ড্রাউট কন্ডিশন থাকে, তাহলে আমরা মাটিতে যদি নিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে সেটা ঠিকমতো গাছ গ্রহণ করতে পারবে না, আপটেক করতে পারবে না। তাহলে আমরা সেই ক্ষেত্রেও আমরা বিবেচনায় আনতে পারি যে আমরা সেখানে ফোলিয়ার স্প্রেটা করতে পারি। ফোলিয়ার অ্যাপ্লিকেশন ইজ ইফেক্টিভ ইন ফ্লাডেড সয়েল। যখন কোনো ফ্লাডেড সয়েল থাকে অথবা যে ফ্লাশ ফ্লাড হয়, অথবা অনেক ক্ষেত্রে আমরা ডিপ ওয়াটার আমন্ড রাইস বা প্রোটিন রাইস, এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো একটা পার্টিকুলার ফার্টিলাইজার অফ হয়, তাহলে সেটা কীভাবে দেবো? পানির মধ্যে দিলে সেটা লিচিং লস হওয়ার সম্ভাবনা আছে, চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা ফোলিয়ার স্প্রেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপরে ইমপ্রুভমেন্ট অফ ক্রপ কোয়ালিটি, কোনো একটা ক্রপের পার্টিকুলার কোয়ালিটি, ফর এক্সাম্পল ইমপ্রুভমেন্ট অফ প্রোটিন, ইমপ্রুভমেন্ট অফ ভিটামিন or improvement of certain element, for example zinc, এগুলির আধিক্য যদি আমরা বাড়াতে চাই, তাহলে ওই সমস্ত পার্টিকুলার এলিমেন্টকে আমাদের অ্যাপ্লাই বেশি করতে হবে। তাহলে ক্রপ কোয়ালিটির ক্ষেত্রে আমরা যদি বিবেচনা আনি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে ফুলের স্প্রেটা ইফেক্টিভ। কারণ মাটিতে স্প্রে করলে এটা লম্বা সময় লাগবে এটা আপডেট করতে, কাজে ফুলের স্প্রেটাই এখানে ইফেক্টিভ হবে। and it is effective in fruit tree. ফ্রুট ট্রির এখানে রুট সিস্টেমটা অনেক দূরে দূরে চলে যায়, এবং রুটগুলো পুরাতন রুট হয়ে থাকলে সেখানে তাদের আপটেক অথবা অ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে যায়। সেই ক্ষেত্রে আমরা ফুলের স্প্রেটা ইফেক্টিভ হয়। কাজে পাতাতে স্প্রে করলে তাড়াতাড়ি সেই পাতা থেকে মুকুলের ইজিলি নিউট্রিয়েন্টগুলো মুভ করতে পারবে। আর একটা জিনিস হলো রুট গ্রোথ এন্ড ফ্লাওয়ারিং স্টেজ। ফ্লাওয়ারিং স্টেজ আমরা জানি সাধারণত ফ্লাওয়ারিং স্টেজে রুট গ্রোথটা স্টপ হয়ে যায়। এখানে ফ্লাওয়ার ফর্মেশনের জন্য যে রুট ইনিশিয়েটিং যে হরমোন, সেগুলো ফ্লাওয়ারের দিকে অ্যাক্টিভিটিতে চলে যায়, নতুন কোনো রুট সেখানে ফর্মেশন হয় না। কাজেই যদি ফ্লাওয়ারিং স্টেজে আমরা কোনো নিউট্রিয়েন্ট বেশি দিই বা কম দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে সেই নিউট্রিয়েন্টটা সে অ্যাক্টিভ করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা নিউট্রিয়েন্ট স্প্রে করলে আমাদের সুবিধা হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখলে আমরা ফোলিয়ার স্প্রেটা ঠিকমতো ইফেক্টিভভাবে করতে পারবো। আর ফোলিয়ার স্প্রে সব জায়গায় যে সবভাবেই করা যাবে সেরকম না, এই সমস্ত কন্ডিশন পেলেই আমাদের ফোলিয়ার স্প্রেটা ইফেক্টিভ হবে। এখন আমরা আলোচনা করব যে ডিসঅ্যাডভান্টেজেস অফ ফোলিয়ার অ্যাপ্লিকেশন অফ নিউট্রিয়েন্ট। এই নিউট্রিয়েন্ট এলিমেন্টগুলো ফোলিয়ার স্প্রে করলে কি কি অসুবিধা হতে পারে। কারণ এটা খুব অল্প পরিমাণে স্প্রে করা যায়, অল্প এফেক্টিভিটি হয়, সেক্ষেত্রে কি কি অসুবিধা হয় সেগুলো আমরা একটু দেখি। এক নম্বর অসুবিধা হচ্ছে লিচিং লস। যখন আমরা পাতাতে স্প্রে করবো, সেখানে পাতা থেকে পড়ে যায়, হয়ে যেতে পারে, লিচিং হয়ে যেতে পারে, সেটা একটা ফার্টিলাইজার একটা লস হয়ে যেতে পারে। তারপরে লো এফিসিয়েন্সি, এখানে এই ভিতরে একটু ডেসমাটা এবং স্টোমাটা দিয়ে এন্ট্রির একটা প্রবাবিলিটি কম থাকে, এখানে কিন্তু লো এফিসিয়েন্সি হয় এবং তার ইউটিলাইজেশন অ্যাসিমিলেশন ক্যাপাসিটি কত হয় না। আর একটা বার্নিং অফ লিভ, যদি আপনার ডোজটা বেশি হয়ে যায়, তখন সেখানে বার্নিং হয়ে যেতে পারে। আর একটা হয়ে যেতে পারে কি ওয়াশিং আউট ডিউরিং রেইনফল, যদি বৃষ্টি হয়, স্প্রে করার পরে যদি বৃষ্টি হয়, তাহলে সেই পাতা থেকে অথবা স্টেমে থেকে অথবা ফ্লাওয়ার অথবা ফ্রুটে থেকে সেটি ওয়াশ আউট হয়ে চলে যেতে পারে, তাহলে এটা এইভাবে লস হয়ে যেতে পারে। এখন আমরা দেখি যে এই ফুলের স্প্রেটা করলে কি কি প্রিকশন আমাদের নিতে হবে। প্রিকশনের মধ্যে
আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডু নট স্প্রে ফার্টিলাইজার ডিউরিং মিড ডে, দিনের মধ্যভাগে অথবা যখন রোদ থাকে, প্রচন্ড সূর্যালোক থাকে, তখন সাধারণত স্টোমাটা ক্লোজ থাকে। এই অবস্থায় যদি আমরা ফলিয়ার স্প্রে করি তাহলে সেটা লস হতে পারে। আর ডু নট স্প্রে when the air blows speedily, যদি বাতাসের স্পিড বেশি হয় তাহলে ফলিয়ার স্প্রেটা এটা ইফেক্টিভিটি হবে না, সেখানে এক জায়গায় স্প্রে করলে অন্য জায়গায় চলে যাবে, সেটা একটা সমস্যা। The spray should contain sufficient amount of surfactant for effective absorption of nutrient. এখানে পাতাতে ধরে রাখার জন্য সারফ্যাক্ট্যান্টটা খুব এফিসিয়েন্ট থাকতে হবে, যথেষ্ট পরিমাণে থাকতে হবে, তাহলে সেটা ধরে রাখতে পারবে। তারপরে জেনারেলি ফলিয়ার স্প্রে শুড বি অ্যাপ্লাইড ইন দ্য আর্লি মর্নিং অর ইভিনিং আওয়ার্স। এটা সাধারণত সকালের দিকে 9টা-10টার দিকে অথবা বিকেলে 4টে-5টার দিকে স্প্রে করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ডাইলিউট সলিউশন ইজ বেটার দ্যান কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড সলিউশন খুব ভালো সলিউশন যদি দিই তাহলে সেখানে বার্নিং বা টক্সিসিটি হতে পারে, লিভ বার্ন হয়ে যেতে পারে। তো ডাইলিউট সলিউশন দিলে ভালো হয়। অবশ্যই ডাইলিউট সলিউশন দিলে একটু ঘন, বেশ কয়েকবার ফ্রিকুয়েন্টলি দিলে ভালো হয়। মেক শিওর দ্যাট দ্য পিএইচ অফ দ্য সলিউশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট। কারণ পিএইচ যদি কম বেশি হয়ে যায় সলিউশনে তাহলে সেটা বেনিফিশিয়াল ইফেক্টের চেয়ে হার্মফুল ইফেক্ট হয়ে যাবে এবং সেটা টক্সিসিটি ডেভেলপ করবে। Crops are often sprayed during critical growth stage, that is active delay stage, blooming stage, etc. সাধারণত পার্টিকুলার স্টেজে এটা করা হয় অথবা পার্টিকুলার ডেফিসিয়েন্সি হলে, যেখানে ওই যে আগে আমরা আলোচনা করছি প্রবলেম সয়েল বা অন্য নরমালি ফার্টিলাইজারে অ্যাপ্লাই করার সুযোগ নেই, করলেও সেটা ইফেক্টিভিটি আসবে না, সেই সমস্ত কন্ডিশনে করলে স্প্রেটা করলে ভালো হবে। এখন আমরা আলোচনা করব ফ্যাক্টর ইনফ্লুয়েন্সেস দি ফলিয়ার স্প্রে এন্ড অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট থ্রু লিভস অর স্টেম। প্ল্যান্ট ফ্যাক্টর, এজ অফ দ্য লিফ, লিফের বয়স, ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ লিফ হলে সেটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি ভালো হয়, আর ইয়ং লিফ এবং ওল্ডার লিফ হলে সেটা এফেক্টিভিটি তত ভালো হয় না। নেচার অ্যান্ড কন্টেন্ট অফ দ্য এপিকিউটিক্যাল অ্যান্ড কিউটিকুলার ওয়াক্স। আমরা জানি যে লিফের আপার সাইডে, ডরসাল সাইডে কিউটিকুল বেশি থাকে, ভেন্ট্রাল সাইডে কিউটিকুল কম থাকে। এই যে কিউটিকুলের স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন, এটা কি মানে সেই ওয়াক্সের নেচার বা লিপিড বডির নেচারের উপর নির্ভর করে যে সেটা কতটুকু হবে, এটা একটা অ্যাবজর্পশনের এটা ডিপেন্ড করে থাকে। Presence of hair or trichomes of leaf epidermis, আমরা জানি এপিডার্মিসে ট্রাইকোম এবং হেয়ার থাকে, তো সেই ক্ষেত্রে সেগুলো যদি থাকে তাহলে সেটা বেশি থাকলে তখন অ্যাবজর্পশনটা কম হবে এবং সেটা নেচারের উপর নির্ভর করবে কিরকম অ্যাবজর্পশনটা হয়ে থাকতে পারে। তারপর ফ্রিকোয়েন্সি ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা, যদি স্টোমাটাতে মেইনলি বেশি অ্যাবজর্ব হয় তাহলে সেটা কতক্ষণ ওপেনিং হয়, ক্লোজিং হয়, সেটার উপর নির্ভর করে। তারপর হলো কি নেচার এন্ড প্রপার্টিজ অফ অ্যাডাক্সিয়াল এন্ড অ্যাবাক্সিয়াল সাইড অফ দ্য লিফ। আমরা আগে আলোচনা করছি পাতায় সাধারণত দুইটা সারফেস থাকে, একটা অ্যাডাক্সিয়াল তার মানে ডরসাল সাইড, অ্যাবাক্সিয়াল মানে ভেন্ট্রাল সাইড নিচের দিকে, সেইটার প্রপার্টিজটাও আমাদের একটা খেয়াল করতে হবে। সেটা আপনার যদি অ্যাডাক্সিয়ালটা খুব বেশি থিক কিউটিকল থাকে তাহলে অ্যাবাক্সিয়ালে বেশি অ্যাপ্লাই করলে ভালো ফল পাওয়া যাবে। নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য লিফ অ্যান্ড প্ল্যান্ট অ্যাজ এ হোল, যদি পাতায় পার্টিকুলার যে নিউট্রিয়েন্ট আমরা অ্যাপ্লাই করতে চাই সেই নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে ইফেক্টিভ কম হবে, যদি কম থাকে তাহলে ইফেক্টিভিটি ভালো হবে, বেশি হবে। এবং সেটা শুধু পাতার ক্ষেত্রে না, প্ল্যান্ট হোল প্ল্যান্টের ক্ষেত্রে এটা বিবেচ্য হবে। ভ্যারাইটি অর কালটিভার অফ দ্য ক্রপ প্ল্যান্ট, এটা ভ্যারাইটি এবং কালটিভার উপরেও নির্ভর করে থাকে। এখন আমরা দেখব এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিভাবে ইনফ্লুয়েন্স করে থাকে।
টেম্পারেচার তাপমাত্রা খুব বেশি হয়ে থাকে তাহলে অ্যাবজর্পশন কম হবে, এখানে একটু টক্সিসিটি হতে পারে, ড্রাই হয়ে যেতে। লাইট ইন্টেন্সিটি একটা বিষয় আছে, হেভি লাইট ইন্টেন্সিটি হলে একটু সুবিধা আছে, অসুবিধাও আছে। তারপর হলো কি মুভমেন্ট অফ এয়ার, বাতাস কোন দিক দিয়ে প্রবাহিত হয় তার উপর নির্ভর করে স্প্রে করা ভালো। আর একটা জিনিস হলো ড্রাউট, সেটা তো আলোচনা করছি। ড্রাউট হলে সেখানে নিউট্রিয়েন্ট মুভমেন্ট করতে হবে, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল হতে পারবে না, গাছে রুট অ্যাবজর্ব করতে হবে না। ড্রাউটের উপর নির্ভর করে আমরা সেটা অ্যাপ্লাই করতে হবে। ড্রাউট থাকলে সাধারণত ফলিয়ার স্প্রে ইফেক্টিভ হয়। টাইম অফ ডে, দিনে কোন সময় আমরা স্প্রে করবো সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেচার অফ স্প্রে সলিউশন, কনসেন্ট্রেশন অফ স্প্রে, যদি স্প্রেটা কনসেন্ট্রেশন খুব বেশি হয় তাহলে টক্সিসিটি হওয়ার কম সম্ভাবনা থাকে, যদি খুব ডাইলিউট হয় তাহলে ইফেক্টিভিটি কম হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ঘন ঘন স্প্রে করতে হবে, ঘন ঘন স্প্রে করার সমস্যা রয়েছে। তারপর রেট অফ অ্যাপ্লিকেশন, কত রেটে বা কত ফ্রিকোয়েন্সিতে দিব সেটা একটা বিষয়। নেচার অফ ওয়েটিং এজেন্ট, যে এজেন্টটা দিয়ে যেটা ওয়েট থাকবে সেটার একটা ভিজা থাকবে সেটার উপরে একটা নির্ভর করে। পিচ অফ দ্য স্প্রে সলিউশন, সেটা আমরা আগে আলোচনা করছি। স্টিকিনেস অফ দ্য স্প্রে সলিউশন, সেটা লেগে থাকার ক্ষমতা কিরকম থাকবে, লেগে থাকার ক্ষমতা যদি বেশি থাকে তাহলে অপচয় কম হবে, লস কম হবে। তাহলে আজকের আলোচনাতে আমরা কি শিখলাম? একটা জিনিস শিখলাম যে এটা বিশেষ কন্ডিশনে আমরা এই ফলিয়ার স্প্রে বা এরিয়াল স্প্রে করে থাকি। মাটির যে কন্ডিশন যদি ফেভারেবল না থাকে অথবা ড্রাউট থাকে, ফ্লাডেড কন্ডিশন থাকে, প্রবলেমস হয়ে থাকে তাহলে এটা ভালো হয়। আর এটা ইফেক্টিভ, এটা অসুবিধা আছে যে এটা খুব ডেলিকেট, সেনসিটিভ এবং এটা খুব কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হবে। ডোজটা ঠিকমতো মেনটেন করতে হবে। ডোজ একটু কম বেশি হলে সেই ক্ষেত্রে এটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। তারপরে স্প্রে করার ক্ষেত্রে আমরা কি কি প্রিকশন নেব আর কি কি বিষয়গুলো আমরা বিবেচনা করব। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ফিজিওলজিক্যাল ইয়েটা আমাদের দেখতে হবে, মেকানিজমটা কি। এই ক্ষেত্রে স্প্রে করার ফলে আমরা যদি স্প্রে করি তাহলে লিপিড সারফেসে নিউট্রিয়েন্ট সলিউশনটা জমা থাকবে এবং সেখান থেকে সে প্যাসিভ মুভমেন্টের ডাউনহিল প্রসেসে থ্রু এক্টোডেসমাটা এবং স্টোমাটার ভিতর দিয়ে মুভ করবে। আবার স্টেমের ক্ষেত্রে যদি পেরিডার্ম থাকে তাহলে সেই পেরিডার্মের ক্ষেত্রে লেন্টিসেল যদি থাকে তাহলে লেন্টিসেল একটা ওপেনিং, সেখান দিয়েও সে নিউট্রিয়েন্টগুলোর ভিতরে এন্ট্রি হতে পারবে। তাহলে তিনটা সাইড দিয়ে এন্ট্রি হবে এবং এই এন্ট্রিটা হবে ডাউনহিল প্রসেস, প্যাসিভ মুভমেন্ট। প্যাসিভ মুভমেন্টটা 1 নম্বর হবে ডিফিউশন, 2 নম্বর হবে মাস ফ্লো। এই ক্ষেত্রে আপহিলটা হবে না, কম ক্ষেত্রে হতে পারে, আপহিল একটু ইফেক্টিভিটি কম হয়। আর এইখানে সুবিধা হলো যে এটা মেসোফিল টিস্যুতে যেহেতু নিউট্রিয়েন্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিলাইজেশন হয় সেই ক্ষেত্রে এটা ডিস্টেন্সটা একটু কম হয়, লং ডিস্টেন্স হয় না, শর্ট ডিস্টেন্সে হয়ে থাকে এবং লিভ খুব তাড়াতাড়ি নিউট্রিয়েন্ট পেয়ে থাকে এবং ইউটিলাইজেশনের সুবিধা হয় এবং এইটা তার অ্যাসিমিলেশন খুব দ্রুত করতে পারে এবং গাছের রিকভারিটা আমরা খুব তাড়াতাড়ি, ডেফিসিয়েন্সি রিকভারিটা খুব তাড়াতাড়ি আমরা এটা রিকভারি করতে পারে। আর বিশেষ ক্ষেত্রে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলি অ্যাবজর্পশনের প্রবলেম হয়ে থাকে সেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ফুল স্প্রে করলে খুবই সুবিধা হয় এবং ফলপ্রসূ আমরা রেজাল্ট পেতে পারি। আর একটা জিনিস হলো যে আমরা ক্রপ কোয়ালিটি যদি ইমপ্রুভ করতে চাই, স্পেশালি যেমন জিঙ্কের অ্যাবজর্পশন এফিসিয়েন্সি যদি বাড়াতে চাই, যে জিঙ্ক এনহ্যান্সড ক্রপ যদি আমরা এই করতে চাই তাহলে এই ফলিয়ার স্প্রে, জিঙ্ক ফলিয়ার স্প্রে করলেও খুব ভালো ফল আমরা পেতে পারি। অথবা ক্রপের কোয়ালিটি, ভিটামিন অথবা প্রোটিন এগুলি যদি বাড়াতে চাই অথবা ফলের কোয়ালিটি যদি আমরা টেস্ট এগুলি বাড়াতে চাই, ফ্লেভার বাড়াতে চাই তাহলে আমরা ফলিয়ার স্প্রে করলে আমাদের ইফেক্টিভিটি আসতে পারে। বাণিজ্যিকভাবে ফসল
ফলানোর জন্য, হাই ইল্ডিং কোয়ালিটি ক্রপ ইমপ্রুভ করার জন্য আমরা এই ক্ষেত্রে ফলিয়ার স্প্রেটা ইফেক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে। তবে একটা জিনিস এখানে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে এই ফলিয়ার স্প্রেটা খুব সতর্কতার সাথে অ্যাপ্লাই করতে হবে, ডোজ ঠিক মতো মেনটেন করতে হবে এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো সাধারণত ফলিয়ার স্প্রেতে আমরা এনকারেজ করি না, মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আমরা ফলিয়ার স্প্রে এনকারেজ করি, স্পেশালি যেগুলি আপটেকে প্রবলেম হয়ে থাকে সেগুলি সাধারণত আমরা রেকমেন্ডেশন করে থাকি। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর গেটিং the next video so that you can get the information of the next video. Thank you very much.